হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি ইরানের। বুধবারের মধ্যে চুক্তির সম্ভাবনা, বললেন মার্কিন অর্থমন্ত্রী। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি ওয়াশিংটন। হামাস পুরোপুরি অস্ত্র জমা না দিলে গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ২ পরিবারের ১১২ সদস্যের জানাজা চোখের পানিতে দাফন। রোমে লেবানন ইসরায়েলের প্রথম দফার আলোচনা শেষ। যুদ্ধবিরতি নিয়ে স্পষ্ট জবাব নেই তেল আবিবের, দাবি বৈরুতের। সংলাপের মধ্যেই আগ্রাসনে অব্যাহত দখলদার বাহিনীর। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ আমেরিকা। ওয়াশিংটনের স্পোকেনে ক্ষতিগ্রস্ত ৭০০-র বেশি ভবন। গ্রিস, নেদারল্যান্ডস, ফ্রান্সেও পড়ছে জনপদ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। হরমুজ প্রণালী ঘিরে ওমানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছে ইরান। এই আলোচনায় নিজেদের সম্পৃক্ততার কথা জানিয়েছে ওয়াশিংটন। আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে শিগগিরই সমঝোতার আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। ইরানে হামলা বন্ধ থাকার পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে হরমুজ প্রণালী ঘিরে। ইরান জানায়, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্মাণে ওমানের সঙ্গে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। ভবিষ্যতে প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যৌথ একটি ব্যবস্থা গড়ে তোলাই এই আলোচনার মূল লক্ষ্য বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে ওয়াশিংটন বলছে এই প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, চূড়ান্ত সমঝোতা না হলেও আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে একটি খসড়া সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা চলছে। আলোচনায় ইরানের পক্ষ থেকে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিনিময়ে দেশটির বন্দর সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ সমঝোতা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের অচলাবস্থার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার পথও উন্মুক্ত হতে পারে। তবে নৌপথের নিয়ন্ত্রণ, টোল আদায় এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে। সম্ভাব্য সমঝোতার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। হরমুজ প্রণালীতে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪% কমেছে। তবে আলোচনার ইতিবাচক অগ্রগতির মধ্যেও নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নাবিক নিখোঁজ রয়েছেন। কাকুলি আখতার, সময় সংবাদ। আরবাইন উপলক্ষে ইরানের রাজধানী তেহরানে হাজারো শোকাহত মানুষের ঢল নেমেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হুমকির প্রেক্ষাপটে এবারের শোক সমাবেশ পেয়েছে ভিন্ন মাত্রা। সমাবেশে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরানের রাজপথ। আশুরার ৪০ দিন পর পালিত পবিত্র আরবাইন উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত হয়েছে বিশাল শোক মিছিল। কালো পোশাকে হাজারো মানুষ রাজধানী কেন্দ্র থেকে দক্ষিণাঞ্চলে একটি শিয়া পবিত্র মাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথ হেঁটে শোকযাত্রায় অংশ নেন। ইমাম হোসাইন এবং কারবালার শহীদদের স্মরণে এই আয়োজন শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় বৃহৎ অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর আরবাইন উপলক্ষে লাখো তীর্থযাত্রী ইরাকের কারবালায় সমবেত হন। তবে যারা সেখানে যেতে পারেন না, তারা ইরানের বিভিন্ন শহরে একই ধরনের শোক সমাবেশের আয়োজন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও ব্যাপক অংশগ্রহণে আরবাইনে কর্মসূচি পালিত হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলার হুমকির প্রেক্ষাপটে এবারের সমাবেশ রাজনৈতিক তাৎপর্য পেয়েছে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধের দাবিতে ইংরেজি ও ফরাসি ভাষার প্ল্যাকেট বহন করেন। শোক সমাবেশ জুড়ে অংশগ্রহণকারীদের জন্য স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে খাবার, পানীয় এবং বিভিন্ন সেবার ব্যবস্থা করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আরবাইনকে শিয়া মুসলিমদের ঐক্য, সংহতি এবং আত্মত্যাগের চেতনার শক্তিশালী প্রতীক হিসেবেও দেখা হয়। এবার এই সমাবেশও সেই ধর্মীয় আবেগের সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক বার্তাও স্পষ্টভাবে উঠে এসেছে। শিউলি রোসা, সময় সংবাদ। এবার দেশের প্রসঙ্গ।
জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। Distinguished guests, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tareq Rahman MP, has arrived at the venue. সিরিয়াল ওইভাবে আসবে না। বাহিনী প্রধান এসেছে। ক্যাবিনেট সেক্রেটারি স্যার আসছে ভাইয়া, ক্যাবিনেট সেক্রেটারি আসছে, স্পিকার ক্যাবিনেট সেক্রেটারি, তিন বাহিনী প্রধান দেখে আসছি আমি। ক্যাবিনেট সেক্রেটারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দেখে আসছি আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে যাচ্ছে কিন্তু এগুলো বলতে না করছে আমাদের। দেরি আছে। স্পিকার এগুলো নাম বলতে তাহলে বলবো না। তিনবাহিনী প্রধান চলে আসছে। স্পিকার বলবো না, স্পিকার এখন পর্যন্ত আসেনি। ওহাব বলবো না, ওনার কথা বলবো না। হ্যাঁ বাদ দিলাম। হয়ে যায় একটা অবস্থা হয়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যেই ফলক সেটি উদ্বোধন করলেন। তার সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং সংস্কৃতি মন্ত্রী সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য এবং সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। এই মুহূর্তে যেটি আসলে দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন এবং কিছুক্ষণ পরেই সেখানে একটি উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী এবং সেখানেই তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উদ্বোধনের পর এই মুহূর্তে জুলাই স্মৃতি জাদুঘরে যেই স্মৃতিগুলো সংরক্ষণ করা আছে সেই স্মৃতিগুলো দেখছেন ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা আছেন তারাও আছেন। এই জুলাই স্মৃতি জাদুঘর 2024-এর 5 আগস্ট যখন গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পালিয়ে যায় এবং তারপরেই সেখানে
সাধারণ ছাত্র জনতা যে উল্লাসে ফেটে পড়েন এবং সেখানকার যে স্মৃতি এবং এই জুলাই আগস্টের যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যেই স্মৃতি, সেই স্মৃতি ধরে রাখতেই অন্তর্বর্তী সরকারের আমলেই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তৎকালীন যে গণভবন, সেই গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের, এবং তারপর থেকেই সেই কার্যক্রম চলতে থাকে এবং সেই কার্যক্রমের পরে কয়েক দফা উদ্বোধনের কথা থাকলেও সেটি আসলে উদ্বোধন করা সম্ভব হয়নি নানা কারণে। সবশেষ আজ সেটির উদ্বোধনের, অর্থাৎ জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে সেটি উদ্বোধনের সিদ্ধান্ত নেয় সরকার, এবং সেটি আসলে আমরা দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের ফলক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী সহ সরকারের যেই গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আছেন তারা, এবং তারপরেই প্রধানমন্ত্রী সহ কর্মকর্তারা যেই জাদুঘর করা হয়েছে সেই স্মৃতিগুলো, অর্থাৎ এই যে গণভবনকে ঘিরে যেই গণঅভ্যুত্থানের যেই স্মৃতিগুলো ধারণ করা হয়েছে, যে স্মৃতিগুলো সংরক্ষণ করা হয়েছে, সেই স্মৃতিগুলো তিনি ঘুরে দেখছেন, এবং তারপরেই আসলে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী, এবং সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আসলে টেলিভিশনের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন যে স্মৃতিগুলো রয়েছে গণঅভ্যুত্থানের, সেই জায়গাগুলো ঘুরে দেখছেন। তার সঙ্গেই অন্যান্য যেই কর্মকর্তারা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও উপস্থিত আছেন। ঠিক 9টা বাজার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান গণভবন অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গিয়ে পৌঁছান, এবং সেখানে গিয়ে তিনি স্মৃতি জাদুঘরের ফলক উদ্বোধন করেন, এবং সেখানে আমরা দেখেছি কিছুক্ষণ দাঁড়িয়ে দোয়া করতে এবং জুলাই অভ্যুত্থানে যেই আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করা হয় দোয়ায়, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগেও বিভিন্ন দফায় এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করার কথা ছিল, যদিও নানা কারণে সেটি পিছিয়ে যায় কয়েক দফায়, এবং সবশেষ জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর বর্ষপূর্তিতে সেটি উদ্বোধনের সিদ্ধান্ত নেয় সরকার, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে উদ্বোধন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘরে আজকে সাধারণত প্রধানমন্ত্রীর উদ্বোধন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুধুমাত্র যেই জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যরা আছেন তারা প্রবেশ করতে পারবেন, এবং আগামীকাল থেকে অর্থাৎ 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, এবং তারা টিকিট কেটে তারপরেই ভিতরে প্রবেশ করতে পারবেন, এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যেই স্মৃতিগুলো সংরক্ষণ করা আছে সেগুলো তারা দেখতে পারবেন এবং তারা সেটি উপভোগ করবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করে তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভিতরের বিভিন্ন স্থাপনা এবং যেই নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলো দেখছেন। বিশেষ করে 2024-এর 5 আগস্ট যে শেখ হাসিনা সরকারের পতনের পর যেই ঘটনাগুলো আসলে সংঘটিত হয়েছিল এই গণভবনকে ঘিরে, এবং গণভবনে যখন ছাত্র জনতা প্রবেশ করে তাদের যেই উল্লাস, বিজয় উল্লাস করেছিল, সেই যেই স্মৃতিগুলো রয়েছে, এবং জুলাই এবং আগস্টে পুরো যে গণঅভ্যুত্থান ছাত্র জনতা করেছে সেই গণঅভ্যুত্থানের বিভিন্ন যেই স্মৃতিচিহ্ন, সেই স্মৃতিচিহ্নগুলোই কিন্তু সেখানে সংরক্ষণ করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলেই এই গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত হয়, এবং সিদ্ধান্তের পর আসলে সেই কার্যক্রম শুরু হয়, এবং যেই স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলোই আসলে সেখানে সংরক্ষণ করা হয়েছে। আমরা এই মুহূর্তে অবশ্যই দেখতেই পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেগুলো ঘুরে ঘুরে দেখছেন, এবং কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা আছেন, তারা সেগুলো ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীকে দেখাচ্ছেন এবং ঘটনার এবং যে স্মৃতিগুলোর বর্ণনা দিচ্ছেন, এবং সেগুলোই শুনছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সঙ্গে আছেন
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে ঠিক 9টার পরেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এবং ফলক উদ্বোধন করে আমরা দেখেছি সেখানে তিনি মোনাজাতে অংশ নিয়েছেন। মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যারা হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত হয়েছেন তার এখনও যারা আহত আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং এর পরেই তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন এবং বিভিন্ন যে স্মৃতি নিদর্শন যেগুলো সংরক্ষণ করা হয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং তারপরেই প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সেখানেই তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এখন নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যেই নিদর্শনগুলো রয়েছে, যে নিদর্শনগুলো সংরক্ষণ করা হয়েছে সেই নিদর্শনগুলো তিনি দেখছেন। এই নিদর্শনগুলো নিয়েই কিন্তু বারবার অনেক কথা হয়েছে আসলে এটি আসলে গণভবন কিংবা সরকার প্রধানের বাসস্থান হিসেবে থাকবে কিনা, কিংবা পরে অবশ্য যেই ছাত্র জনতা এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল এটি আসলে একটি নিদর্শন হিসেবে রাখা হবে, ভবিষ্যতে যাতে কোনো সরকার প্রধান কিংবা কেউ যাতে আসলে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে এবং স্বৈরাচারী হওয়ার ফলে যে কি পরিণতি হতে পারে সেটি আসলে মনে করিয়ে দেওয়ার জন্যই এটি জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সেটির আসলে কার্যক্রম শুরু হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সেই কার্যক্রম চলে এবং দীর্ঘ 2 বছর পর সেটি উদ্বোধন করা হলো। যদিও এর আগে বেশ কয়েক দফা উদ্বোধনের কথা ছিল, তবে নানা জটিলতায় সেই উদ্বোধন করা হয়নি এবং আজকে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি হচ্ছে, সেই 2 বছর পূর্তি উপলক্ষেই সেটি আসলে উদ্বোধন করা হলো এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল অর্থাৎ 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এবং সর্বসাধারণ সেটিতে নির্দিষ্ট পরিমাণের অর্থ দিয়ে টিকিট কেটেই সেটি উপভোগ করতে পারবেন এবং সেখানে পরিদর্শন করতে পারবেন। এবং আজকে সকাল 9টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক যেটি আছে সেটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উদ্বোধন করার পর তিনি তার মন্ত্রণালয়ের এবং তার সরকারের যে কর্মকর্তারা আছেন তাদের নিয়ে জাদুঘরের যেই নিদর্শনগুলো আছে, যে স্থাপনাগুলো রাখা হয়েছে এবং যেগুলো সাজানো হয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং এই যে গণভবন সেই গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার জন্য যে দীর্ঘ কর্মযজ্ঞ চলেছেন সেটিও আসলে তিনি দেখছেন এবং সেখানে শুধু গণভবন কেন্দ্রিক যেই স্মৃতিগুলো রয়েছে সেগুলো নয়, বিভিন্ন জায়গায় সংগঠিত এবং পুরো জুলাই আগস্ট যুদ্ধে যেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের স্মৃতিগুলো সংরক্ষণ করা হয়েছে এবং সেখানে ছোট ছোট করে যে ঘটনার বর্ণনাগুলো আছে সেই ঘটনার বর্ণনাগুলো সংরক্ষিত করা হয়েছে এবং কোন দিন আসলে কী ধরনের ঘটনা ঘটেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান পর্যন্ত যেই যাত্রাটা ছিল এই আন্দোলনের, এই অভ্যুত্থানের, সেই অভ্যুত্থানের দিনক্ষণ থেকে শুরু করে সেই স্মৃতিগুলোই কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এই মুহূর্তে অবশ্যই দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই স্মৃতি জাদুঘরের সেই নিদর্শনগুলোই ঘুরে দেখছেন এবং তাকে দেখাচ্ছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা আছেন তারা। তার সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এবং তার উপদেষ্টা সহ সরকারের যেই ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারাও রয়েছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে ঘুরে দেখছেন এবং তাকেই আসলে বর্ণনা করা হচ্ছে যে কোন বিষয়টি আসলে কি স্মৃতি বহন করছে এবং কোন বিষয়গুলো কিভাবে রাখা হয়েছে সেগুলোই আসলে দেখছেন এবং সেগুলো তিনি ঘুরে ঘুরে দেখছেন। এর আগে ঠিক সকাল 9টার কিছু সময় পর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এসেই তিনি সেখানে যেই ফলক সেই ফলক তিনি উদ্বোধন করেন। উদ্বোধনের পর সংক্ষিপ্ত দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে আমরা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আমরা দেখেছি তার কন্যা জাইমা রহমান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং এই মুহূর্তে যেটি আসলে আপনারা সময় টেলিভিশনের স্ক্রিনেও দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রী স্মৃতি জাদুঘরের যেই নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনগুলো দেখছেন, অর্থাৎ স্বৈরাচারের পতনের যে 2 বছর পূর্তি, সেই 2 বছর পূর্তিতেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হলো এবং উদ্বোধন করার পরে যে নিদর্শনগুলো রয়ে গেছে এবং ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে যেই বিষয়গুলো ফুটে উঠেছে এবং যেই নিদর্শনগুলো বহন করে সেই আন্দোলনের দিনগুলো এবং সেই ভয়াবহ দিনগুলো যেগুলোতে নির্বিচারে গুলি চালানো হয়েছে ছাত্র জনতার ওপর, সেই নিদর্শনগুলো রয়েছে। এবং তারপরেই আসলে ছাত্র জনতা 5 আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর উল্লাসে ফেটে পড়ে তারা গণভবনের ভিতর প্রবেশ করে এবং সেখানে বিজয় উল্লাস দেখা যায় ঠিক 2 বছর আগে 2024 সালের এই দিনে। সেই দিনটিকেই স্মরণ করে এবং সেই দিনের যেই স্মৃতিচিহ্ন এবং স্মৃতিচিহ্ন থেকে শুরু করে পুরো যেই আন্দোলন, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান, এই পুরো যাত্রা, সেই পুরো যাত্রার সব স্মৃতি আসলে এখানে সংরক্ষণ করা হয়েছে এবং সেই সঙ্গে যেই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ যেই শহীদ হয়েছেন যারা, তাদের স্মৃতি রাখা হয়েছে, তাদের জীবনের বর্ণনা দেয়া হয়েছে। সেই বর্ণনাগুলো ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালেই ঠিক 9টার কিছু সময় পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রাঙ্গণে আসেন এবং সেখানে এসে জুলাই স্মৃতি জাদুঘরের ফলক সেটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর আসলে তিনি পুরো জাদুঘর ঘুরে ঘুরে দেখছেন এবং তারপরেই যেই জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগেই যেটি আসলে বলছিলাম, তিনি 9টায় ফলক উদ্বোধন করেন এবং উদ্বোধন করে সংক্ষিপ্ত দোয়ায় অংশ নেন এবং সেখানে জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করা হয়। এই মুহূর্তেও অবশ্যই দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ঘুরে ঘুরে যেই নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো ঘুরে দেখছেন এবং তার পাশেই উদ্বোধনী যেই মঞ্চ, সেই মঞ্চও প্রস্তুত করা হয়েছে এবং সেই মঞ্চেই কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হবেন এবং সেখানেই তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এবং মঞ্চ যদি একটু দেখেন, অবশ্যই দেখা যাচ্ছে যে মঞ্চটিতেও আসলে রাখা হয়েছে সেই 36শে জুলাই অর্থাৎ 5 আগস্টের যে আবহ, সেই আবহ রাখা হয়েছে এবং শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের যেই নাম ফলক থেকে শুরু করে তাদের যেই স্মৃতিচিহ্ন সেটি আসলে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। এবং জুলাই স্মৃতি জাদুঘরের এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্মৃতিচিহ্নগুলোই আসলে ঘুরে ঘুরে দেখছেন কি হয়েছিল পুরো জুলাই গণ অভ্যুত্থান জুড়ে, কি হয়েছিল 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট গণভবনে, সেগুলোই আসলে দেখছেন এবং কোথায় কোন চিহ্ন রাখা হয়েছে, কোথায় কোন স্মৃতি রাখা হয়েছে এবং সেই চিহ্ন আসলে কোন স্মৃতি বহন করছে সেটিও আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখানো হচ্ছে এবং সেটি বর্ণনা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে কর্তৃপক্ষ রয়েছে তারা সেটি আসলে বর্ণনা করছেন এবং তার সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি উপস্থিত আছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং সরকারের উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন তারাও সেটি আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং তারপরেই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদি একটু বলে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
গণভবনেই সংরক্ষণ করা হয়েছে এবং গণভবনকেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। সেটি যে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর, অর্থাৎ ভারতে পালিয়ে যাওয়ার পর যেই সময়টুকু, অর্থাৎ 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং তারপরেই আসলে সিদ্ধান্ত নেওয়া হয় এই যে গণভবন, যেখান থেকে যে স্বৈরাচারী যে শাসন, সেই স্বৈরাচারী শাসনের যে স্মৃতি নিশ্চিহ্ন করা হয়েছে, সেই জায়গাকে, সেই স্থানকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। এবং তারপরেই আসলে আমরা দেখতে পেয়েছি নানা উদ্যোগ নেওয়া হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এবং তারপরেই সেটিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়। কয়েক দফা এই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত নেয় সরকার। নানা জটিলতায় সেটি আসলে উদ্বোধন করা সম্ভব হয়নি এবং পরে এই আজ, অর্থাৎ 2 বছর পূর্তি জুলাই গণঅভ্যুত্থানের এই দিনে সেই স্মৃতি জাদুঘর উদ্বোধনের সিদ্ধান্ত নেয় সরকার। সেই উপলক্ষেই আজকে গতকাল থেকেই আমরা দেখেছি যে জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ নানাভাবে সাজানো হচ্ছিল এবং শেষ সময়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল এবং আজ সকাল ঠিক 9টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং 9টার কিছু সময় পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যেই ফলক, সেই ফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে আমরা দেখেছি তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং সেটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত দোয়ায় অংশ নেন এবং সেখানে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত হয়েছেন এবং যারা আহত এখনও আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করা হয় এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মকর্তাদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে ঘুরে ঘুরে দেখছেন এবং তারপরেই তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে অবশ্যই যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানের যেই মঞ্চ প্রস্তুত, সেই মঞ্চ দেখতেই পাচ্ছেন এবং এখানেই কিছুক্ষণ পর, অর্থাৎ জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখে তারপরেই এখানে যেই উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই মুহূর্তেই আসলে দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ঘুরে ঘুরে আসলে দেখছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতিগুলো সংরক্ষণ করা হয়েছে, সেই স্মৃতিগুলোই তিনি ঘুরে ঘুরে দেখছেন এবং সেই স্মৃতিগুলো কোন স্মৃতি আসলে, কোন নিদর্শন, কোন স্মৃতি বহন করছে, সেগুলোই আসলে দেখছিলেন এবং তাকে সেগুলোই বর্ণনা করছিলেন। আমরা দেখতে পেয়েছি তার পাশ থেকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে কর্তৃপক্ষ আছেন, কর্মকর্তারা আছেন, তারা তাকে সেগুলোই আসলে দেখাচ্ছিলেন এবং তার সঙ্গে শুধু প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও আমরা সঙ্গে থাকতে দেখেছি এবং ব্যারিস্টার জাইমা রহমান সহ প্রধানমন্ত্রী সেই যে জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘর ঘুরে দেখছেন। তো অর্থাৎ আর অল্প কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে এবং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এখনও আসলে দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে ঘুরে যেই নিদর্শনগুলো আছে, সেই নিদর্শনগুলো ঘুরে দেখছেন এবং তিনি আসলে জানতে চাচ্ছেন যে কোন নিদর্শন আসলে কোন স্মৃতি, যেহেতু যদিও তিনি এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তিনি তখন লন্ডনে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই নানা নির্দেশনা দিচ্ছিলেন এবং যেই আন্দোলন শুরু হয়েছিল জুলাইয়ের
প্রথম দিক থেকে এবং সেটি গণ অভ্যুত্থানের রূপ নেয়, সেই আন্দোলনের পুরো গতিবিধি তিনি দেখেছিলেন এবং সেই গতিবিধি তিনি নানাভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং তারপরেই যে আন্দোলন এবং যে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং সবশেষ 5 আগস্ট 2024 সেই দিনেই আসলে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয় এবং যেই জনরোষ এবং জনস্রোত তৈরি হয় গণভবন অভিমুখে এবং সেই তার আগেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয় তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী শাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন এবং তারপরেই এই গণভবন ফাঁকা হয় এবং গণভবনের যে নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল সেগুলোকে আসলে একত্রিত করা হয় এবং সেগুলোকেই নিদর্শন হিসেবে রাখার জন্যই কিন্তু এই গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল সরকার এবং তারপরেই কয়েক দফা কার্যক্রম চলে এবং তার যেই পুরো গঠন সেই গঠন পরিবর্তন করা হয়েছে এবং নানা যেই উন্নয়ন কাজ কিংবা সংস্কার কাজ এবং নিদর্শনগুলোকে একত্রিত করা যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ চলেছে দীর্ঘদিন ধরে। সবশেষ 2 বছর পূর্তি অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থান যেই বর্ষপূর্তি সেই বর্ষপূর্তিতে 36 জুলাই 5 আগস্ট সেটি উদ্বোধনের সিদ্ধান্ত নেয় সরকার এবং সেই অনুযায়ী আজ সকাল 9টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরেই স্মৃতি জাদুঘরের যেই ফলক সেই ফলক উন্মোচন করেন তিনি এবং তার সঙ্গেই আমরা দেখতে পেয়েছি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। উদ্বোধনের পরেই আমরা দেখেছি সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়েছে, সেই দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ যে কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তারা সংক্ষিপ্ত দোয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানে যেসব শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা জুলাই আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করা হয় এবং তারপরেই মূলত জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে যে নিদর্শনগুলো রাখা হয়েছে স্মৃতি হিসেবে জুলাইয়ের স্মৃতি, সেই জুলাইয়ের স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখছেন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এবং সেই নিদর্শনগুলোরই বর্ণনা করছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে কর্মকর্তারা রয়েছেন তারা এবং তারপরেই তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এখনও দেখতেই পাচ্ছেন যে ঘুরে ঘুরে দেখছেন সেই ঠিক 9টায় তিনি গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের ভেতর প্রবেশ করেন উদ্বোধনের পর। তারপর থেকেই মূলত ঘুরে ঘুরে যেই সবগুলো বিষয় তিনি ভালোভাবে দেখছেন এবং সবগুলো বিষয়ে কিন্তু তাকে ব্রিফ করা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে আসলে কোন নিদর্শন কি বহন করে এবং তখনকার যে ফোন আলাপের কথা বলা হয়ে থাকে যে গণভবন থেকে বিভিন্ন নির্দেশনা দিত স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যেই টেলিফোনের কথা বারবার আসলে বিভিন্ন সময় উঠে আসে সেই টেলিফোন কানে নিয়েও আসলে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এবং সেই টেলিফোনেই আসলে যেই কথোপকথনগুলো করা হয়েছিল সেগুলো আসলে শোনা যাচ্ছিল এবং সেগুলোই শুনছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যেই নির্দেশনাগুলো অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান দমনে সর্বোচ্চ যে সিদ্ধান্ত এবং সর্বোচ্চ দমনে যেই নিপীড়নের নির্দেশনাগুলো দিয়েছেন সেই স্মৃতিগুলো ধারণ করা হয়েছে টেলিফোনের মাধ্যমে এবং সেটি আমরা দেখেছি কানে নিয়ে নিজেই দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপরেই তিনি অন্যান্য যেই নিদর্শন রয়েছে সেই নিদর্শনগুলো দেখছেন এবং সেগুলো তাকে বর্ণনা করা হচ্ছে এবং সেগুলো তিনি মনোযোগ দিয়ে শুনছেন এবং দেখছেন এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সেই জন্য আসলে প্রস্তুত রয়েছে মঞ্চ এবং যেটি আসলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মূলত যে অনুষ্ঠান স্থল
সেই অনুষ্ঠান স্থলে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছোট করে যদি বলতে হয় যে ঠিক সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অভ্যন্তরে প্রবেশ করেন এবং প্রবেশ করে ফলক উদ্বোধন করেন এবং উদ্বোধনের পর তিনি তার সঙ্গে যে কর্মকর্তারা আছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী সহ সরকারের অন্যান্য কর্মকর্তারা মিলে তারা জুলাই স্মৃতি জাদুঘরের ভেতর প্রবেশ করেছেন এবং সেগুলো ঘুরে ঘুরে দেখছেন। এখনও সেই স্মৃতি জাদুঘর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই পরিদর্শন শেষে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। হামাস পুরোপুরি নিরস্ত্র না হলে ইসরায়েলি বাহিনী গাজা ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে চলমান হামলার মধ্যে এবার গুলিবিদ্ধ হয়েছে অস্থায়ী তাঁবুর স্কুলে পড়তে থাকা এক শিক্ষার্থী। জাতিসংঘ বলছে শিশুদের শেখার স্থানও আর নিরাপদ নয়। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মরদেহ আটকে থাকার দাবি গাজার সিভিল ডিফেন্সের। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় 2 পরিবারের 112 সদস্যের মরদেহ। স্বজনদের কান্নার শোকার্ত পরিবেশে দাফনের ব্যবস্থা করা হয় মরদেহগুলো। মস্কো ও কিয়েভের মধ্যে আরও তীব্র হয়েছে পাল্টাপাল্টি হামলা। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলাও। সুমি অঞ্চলে গাইডেড বোমা হামলায় শিশুসহ 5 জন প্রাণ হারিয়েছেন। খার্কিভ, ক্রামাতোরস্ক ও ওরেসা অঞ্চলেও আবাসিক ভবন, দোকানপাট ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভ অঞ্চলের আরও 2টি বসতির নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, গেল 24 সংঘর্ষে তারা রুশ বাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া নিরাপত্তা হুমকির মুখে সামরিক শক্তি বাড়াচ্ছে জাপান। প্রতিরক্ষা খাতে বিনিয়োগকে অর্থনীতি শক্তিশালী করার উপায় দেখছে টোকিও। দাবানলের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেনের দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে 700-র বেশি ভবন। সরিয়ে নেওয়া হয়েছে 64,000 মানুষকে। এখন পর্যন্ত স্পোকেন এলাকায় 10,000 একরের বেশি বন ও জনপদ পুড়ে গেছে। তবে দাবানলের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে নেদারল্যান্ডসের লিমবুর্গ প্রদেশে দাবানলের কারণে একটি প্রাণী আশ্রয় কেন্দ্র থেকে পোষা প্রাণী নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন স্বেচ্ছাসেবীরা। গ্রিসের পশ্চিম আটিকায় 5 দিনের দাবানলে পুড়ে গেছে বনভূমি, কৃষিজমি ও বহু বাড়িঘর। এছাড়া ফ্রান্সের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী দেশটির গড় তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙেছে। তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে জিরোন্দে সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। মিত্রদের কাছ থেকেই এবার কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের মামলায় শেষ পর্যন্ত অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে তার প্রশাসন। আদালতে যথেষ্ট প্রমাণ না থাকায় প্রশাসন এর সিদ্ধান্ত নিলেও ট্রাম্প প্রকাশ্যেই এর সমালোচনা করেন। একই সময়ে সিনেটেও ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অ্যাটর্নি জেনারেল পদে তার মনোনীত প্রার্থীকে ঘিরে আপত্তি তোলেন রিপাবলিকান দলেরই কয়েকজন প্রভাবশালী সিনেটর। শেষ পর্যন্ত সমঝোতার পথে বেছে নিতে হলেও ট্রাম্পের ইঙ্গিত, বিতর্কিত এই উদ্যোগ থেকে তিনি সরে যাচ্ছেন না। এছাড়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে ইরান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থা ঘিরে। ট্রাম্পের দাবি, তেহরান আলোচনায় আগ্রহী, তবে ইরান তা অস্বীকার করেছে। মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন নতুন কোনো সরাসরি আলোচনা এখনও নির্ধারিত হয়নি, যা ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকি সামনে রেখে সামরিক শক্তি বাড়াচ্ছে জাপান।
জাপানের নতুন প্রতিরক্ষা নীতির প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়লে নতুন শিল্প গড়ে উঠবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তির উন্নয়ন হবে। এজন্য স্টার্টআপ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিরক্ষা খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে প্রতিরক্ষা শ্বেতপত্রে চীন, রাশিয়া, উত্তর কোরিয়াকে বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে চীনের সামরিক তৎপরতাকে জাপানের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ বলা হয়েছে। বর্তমানে জাপানের প্রতিরক্ষা ব্যয় দেশের মোট দেশজ উৎপাদনের 2% পৌঁছেছে, যার বেশিরভাগেরই খরচ হয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনায়। একই সঙ্গে আগামী দিনে ড্রোন ও অন্যান্য চালকবিহীন অস্ত্র কেনার আরও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেশটির। বিশ্ববাজারের চাহিদা বদলের সঙ্গে সঙ্গে আকাশপথে পণ্য পরিবহন আরও জোরদার করছে চীন। চলতি বছরের 31 জুলাই পর্যন্ত চীন চালু করেছে 103টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট। এর ফলে প্রতি সপ্তাহে যুক্ত হয়েছে আরও 229টি অতিরিক্ত রাউন্ড ট্রিপ কার্গো ফ্লাইট। পাশাপাশি আফ্রিকা ও উত্তর আমেরিকায়ও সম্প্রসারণ করা হয়েছে কার্গো নেটওয়ার্ক। নতুন চালু হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে এশিয়ায় 51টি, ইউরোপে 38টি, উত্তর আমেরিকায় 12টি, আফ্রিকায় 2টি এবং দক্ষিণ আমেরিকায় 1টি রুট। এসব রুটে মূলত উচ্চমানের উৎপাদিত পণ্য, ইলেকট্রনিক্স সামগ্রী ও অটো পার্টস পরিবহন করা হচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবি ইরানের। বুধবারের মধ্যে চুক্তির সম্ভাবনা, বললেন মার্কিন অর্থমন্ত্রী। প্রণালী খুললে নৌ অবরোধ তুলতে রাজি ওয়াশিংটন। হামাস পুরোপুরি অস্ত্র জমা না দিলে গাজা ছাড়বে না ইসরায়েলি বাহিনী, হুঁশিয়ারি নেতানিয়াহুর। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার 2 পরিবারের 112 সদস্যের জানাজা, চোখের পানিতে দাফন। এবং দাবানলে বিপর্যস্ত ইউরোপ, আমেরিকা, ওয়াশিংটনের স্পোকেনে ক্ষতিগ্রস্ত 700-র বেশি ভবন। গ্রিস, নেদারল্যান্ডস, ফ্রান্সেও পড়ছে জনপদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ মনির আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।